দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিএন বাংলার লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে এবং বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। আজ যাকে আমাদের মাঝে নিয়ে এসেছি অতিথি হিসেবে, তিনি অভিনয় দিয়ে আমাদেরকে মুগ্ধ করেন। অভিনয়ের মাধ্যমে তিনি অর্জন করে নিয়েছেন অনেক মানুষের ভালোবাসা। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে অভিনেতা ইরফান সাজ্জাদকে। কেমন আছেন? আজি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা জানতে চাই যে এই সময়ে এই মুহূর্তে কাজ নিয়ে আসলে ব্যস্ততা কেমন? অনেকদিন ধরে আমি একটু রেগুলার ইন্টারভ্যালে শুট করি। আগে যেরকম অনেক এইচ এন্ড এভরি সিঙ্গেল ডে শুট করা হতো, এখন লাস্ট কয়েক বছর ধরে ওই প্র্যাকটিস আমি নেই। আসলে কারণটা কি? প্রথমত হচ্ছে নিজেকে একটু সময় দেওয়া, প্লাস ফ্যামিলিকে সময় দেওয়া, আর হচ্ছে কাজটা যাতে একটু গুছিয়ে করা যায় আর কি। কারণ আমরা যে কাজটুকু করি এটা তো অনেক শারীরিক এবং মানসিকভাবে অনেক প্রেশার থাকে। সো আমার কাছে একটা সময় এসে মনে হলো যে অনেক অনেক কাজ করে আসলে যে ফিডব্যাকটা বা যেটা করতে চাচ্ছি সেটা আসলে প্রপার হচ্ছে না, বা আমি যেটা করতে চাই সেটা করতে পারছি না। আমার কাছে মনে হলো যে অনেক অনেক কাজ করার চাইতে একটু দেখে শুনে নিজের মতো করে একটু ডিফারেন্ট বা একটু ইম্প্যাক্টফুল কাজ করাটা বেশি জরুরি। একটু সময় নিয়ে এমন কাজ করা উচিত যেটা কিনা আসলে রয়ে যাবে। সো এটা যেহেতু কাজ অনেক, এখন দেশে যেহেতু কাজ অনেক হচ্ছে, প্রতি মাসে তো কম করে মনে হয় অ্যাটলিস্ট 50-60টা নাটকের শুটিং হয়, বা আরো বেশি হতে পারে, বা 100টাও হতে পারে। সো এত কাজের ভিড়ে এখন আসলে ইম্প্যাক্টফুল কাজ করাটাও খুব কঠিন। তারপরেও চেষ্টা তো করে যেতে হবে। সিগনিফিকেন্ট কাজই করতে চাইছেন এবং কোয়ান্টিটির থেকে আসলে কোয়ালিটি যেটা আমরা বলি না কেন সেটাতে আপনি বেশি ফোকাস করছেন। তো সেই জায়গাটাতে কি ধরনের স্ক্রিপ্ট আসলে, অথবা স্ক্রিপ্টের মধ্যে কোন বিষয়টা থাকলে আপনাকে বেশি সেটা আকৃষ্ট করছে? কি মানে দিন শেষে যেহেতু কাজের কোয়ান্টিটিটা অনেক ওভারঅল ইন্ডাস্ট্রিতে, তো সেই জায়গায় ঘুরে ফিরে দেখা যায় কি নাটক বা গল্পের কনসেপ্টগুলো একই হয়ে যায়। তো এটা আসলে যেহেতু প্রেমের গল্প যদি আপনি বলেন, প্রেম তো আসলে একটাই জিনিস, আর এই প্রেমটাকে কোন ডিরেক্টর বা কোন গল্পকার কত ডিফারেন্ট ভাবে দেখাতে পারছেন, এখানে আসলে ওই গল্পের সার্থকতাটা। মাঝে মাঝে দেখবেন যতই নাটক রিলিজ হোক না কেন, অডিয়েন্স বলে ও সেম গল্প বাট একটু ডিফারেন্ট ভাবে দেখানো হয়েছে। এর চাইতে বেশি কিছু আসলে নাটকে এক্সপেরিমেন্ট করাটাও আসলে দরকার নেই। কারণ হচ্ছে কি, আমার কাছে মনে হয় কারণ নাটকের অডিয়েন্সটা একটা টাইপড অডিয়েন্স, যারা একটা নির্দিষ্ট টাইপের কন্টেন্টই আসলে পছন্দ করে। এর থেকে এক্সপেরিমেন্টাল কিছু দেখাতে গেলে দেখা যায় হচ্ছে তারা হয়তো ওইটা অ্যাকসেপ্ট নাও করতে পারেন, হ্যাঁ, বা ইভেন নেও না, আমরা দেখেছি অনেকবার। তো সেই জায়গা থেকে দেখা যায় হচ্ছে স্পেশালি নাটকের ক্ষেত্রে একটা মানে বেসিক একটা কন্টেন্টের উপর গল্পকার বা যিনি ডিরেক্টর আছেন তারা হচ্ছে একটু ভ্যারিয়েশনাল এক্সিকিউশনটা করার চেষ্টা করেন আর কি। সো আমার ক্ষেত্রেও সেম। আমি টু বি অনেস্ট, আমি অনেক বেশি লাইক যেহেতু শুরু থেকেই অনেক বেশি লাইট কন্টেন্টে কাজ করি নাই আমি, একেবারে যে করবোই না বিষয়টা সেটা না। যদি কখনো স্ক্রিপ্ট খুব ইন্টারেস্টিং কিছু পাই হয়তো করতেও পারি বা করব, কিন্তু যেহেতু আমি করি নাই, সো আমার যে অডিয়েন্সটা বিল্ড হয়েছে তারা আসলে আমাকে একটু ডেপথ গল্পে দেখতে খুব পছন্দ করে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না, যেমন আর্টিস্ট যারা থাকেন তারা কিন্তু স্টেরিওটাইপ থেকে একটু বের হতে চান, এবং অনেকের কাছ থেকে আমরা শুনেছি বা অনেকেই বলে থাকেন যে আমি প্রত্যেকটা কাজে আসলে ডিফারেন্ট চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চাই। সো সেই জায়গাটা থেকে আপনার কাছে মনে হয় না যে এক্সপেরিমেন্টাল আসলে কিছু? সেটা তো করতে চায়, এটা তো চাওয়া, কিন্তু আসলে কি পারে সবাই? সেটা তো পারে না, সে সুযোগটাও পায় না। সবাই সবাইকে নিয়ে এক্সপেরিমেন্টটা বা স্ক্রিপ্টটা হয়তো সে পাচ্ছেও না। সেই সুযোগটা, সেই চেষ্টাটা সবারই থাকে যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ডিফারেন্ট ক্যারেক্টারে পোর্ট্রে করতে চায়। এটা সব আর্টিস্টেরই থাকে, এটা সবার ইচ্ছা, এটা আমাদের সবার ইচ্ছা যে না প্রতিদিনই একই ধরনের ক্যারেক্টার প্লে করতে ইচ্ছা করে না। সো চ্যালেঞ্জ যেটা আপনাকে বললাম, যে যেটা হয় হচ্ছে দেখা যায় কি আপনি নির্দিষ্ট একটা জায়গার বাইরে সে অমুক নায়ক যার হচ্ছে এই ধরনের একটা কমেডি কন্টেন্টের গল্প মানুষ খুব পছন্দ করে, কিন্তু সেই একই নায়ক যখন একটা সিরিয়াস কন্টেন্টের গল্প করতে গেলেন, অডিয়েন্সের কাজটা দেখলেন না, পছন্দ করলেন না বা রেসপন্স করলেন না, তাহলে ওই নায়ক কিন্তু ঠিকই আবার ওই কমেডি কন্টেন্টই করবেন আগে সেই গদবাদ। হ্যাঁ, কারণ হচ্ছে দিন শেষে সে তো অডিয়েন্সের জন্য কাজ করছেন, তার অডিয়েন্স যদি তার কাজ না দেখে তাহলে সে কাদের জন্য কাজ করবে? সো অ্যাপার্ট ফ্রম দ্যাট ডেফিনেটলি সবাই এক্সপেরিমেন্ট করে, এটা করতেই হবে। একজন আর্টিস্ট আসলে সবসময় একই টাইপড ক্যারেক্টারে বন্দি থাকতে পারবে না। সো এই চেষ্টা আমাদেরও থাকে যে যতই যা করি না কেন একটু গল্প টু গল্প, ক্যারেক্টার টু ক্যারেক্টার ডিফারেন্ট করে
কতটুকু করা যায়। এই জন্যই আসলে আমার সময়টা নেওয়া যে অনেকগুলো কাজ না করে যেটাই একটু স্ক্রিপ্ট পাই না selective কেন কাজ এটাতে করছেন। ক্যারেক্টারটা কিভাবে একটু ডিফারেন্ট করা যায় বা কিভাবে কি হয় না হয়, সেই জায়গাটা এক্সিকিউশনটা কিভাবে আলাদা করা যায়। আপনার সেই প্রয়াস থাকে। আচ্ছা, আপনি বলছেন যে আপনার দর্শকরা আসলে একভাবেই আপনাকে নিয়ে নিয়েছে, এবং যেটা হয় আসলে সবারই আলাদা একটা ফ্যান বেস থাকে এবং সবাই এটা সবারই থাকে, এটা তার সবারই আর্টিস্টকে থাকে। ওইভাবে দেখতেই পছন্দ করে। সো আপনার যারা দর্শক অথবা আপনার যে ফ্যান বেস আছে তারা আপনাকে কিভাবে দেখে রোমান্টিক নায়ক হিসেবে? একটু রোমান্টিক না, একটা ডিসেন্ট ছেলে, লাইক পারিবারিক একটা একটু বিষয় পারিবারিক একটা থাকবে। ব্যাপার আছে, বা আমার নট অ্যাকচুয়ালি নট ভায়োলেন্স, হ্যাঁ, বাট টু বি অনেস্ট আমার লাইক খুব স্ট্রং একটা জোন হচ্ছে ভায়োলেন্সের ওই মানে মিস্ট্রি ক্যারেক্টারগুলো, ক্যারেক্টার যেটা হ্যাঁ, একটু মিস্ট্রিয়াস ক্যারেক্টারগুলো যেটা হচ্ছে একটু ফিশি, বাট এটা পোর্ট্রে করতেও আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি একটা এবং আমরা কিন্তু দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, অথবা আমরা যদি আমাদের ইন্ডাস্ট্রিটা বাদ দিয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে দেখি, নেগেটিভ ক্যারেক্টার করার জন্যই কিন্তু হিরোরা অথবা নায়করা বেশি উদ্গ্রীব থাকে না, মানে তারা চায় যে এটা হচ্ছে কি নেগেটিভ লাইক ওয়াট ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যদি প্রপারলি একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করতে পারে একটু, তাহলে কিন্তু ওই ক্যারেক্টারগুলো যেটা আপনি বলছেন নেগেটিভ, অ্যাকচুয়ালি ওইভাবে নেগেটিভ বলবো না, বাট আমি বলবো যে একটু লাইক অ্যান্টাগনিস্ট টাইপের ক্যারেক্টার আর কি, যারা হচ্ছে টু বি অনেস্ট অন দ্য ফ্লো যদি বলি যে নায়কের বিপরীতে থাকে, বাট দিন শেষে অনেক স্টোরি আছে যেখানে ওই অ্যান্টাগনিস্টই সিনেমার হিরো বা গল্পের হিরো। তাই হয়, মানে নায়ককে আসলে কজন মনে রাখে, ভিলেনকেই বেশি মনে রাখে। তো ধরেন এই ধরনের গল্প হচ্ছে কি প্লে করার সুযোগটা বেশি থাকে আর কি। সো আপনার একটা ক্ষুদ্র বাসনা আছে? বাসন আমি অলরেডি করেছি, অনেক কিছু কিছু গল্পেও আমি কাজ করেছি, নাটকেও করেছি কাজ এই ধরনের গল্পে, বাট আমি এই ধরনের ক্যারেক্টারগুলো প্লে করতে খুব পছন্দ করি আর কি। বাট একটু আনইউজুয়াল ক্যারেক্টার আমার জন্য অনেক বেশি কমফোর্টেবল, যদি একটু চ্যালেঞ্জিং হয় কাজটা। চ্যালেঞ্জিং হয়, হ্যাঁ। আচ্ছা, যে কোনো আর্টিস্ট আমরা জানি যে শিল্পীদের ক্ষুধাটা থাকে অন্যরকম, তারা যতই কাজ করে তাদের সেই ক্ষুধাটা আরো বেড়ে যায় ভালো কাজ করবার। সো এমন কি কোনো ক্যারেক্টার আছে বা এমন কোনো কাজ অথবা এমন কোনো উপন্যাস অথবা এমন কোনো গল্প যে এটাতে যদি আমি কাজ করতে পারি তাহলে কিছুটা হলেও আমার শিল্পী ক্ষুধা মিটবে? অনেক ক্যারেক্টার আছে, অনেক, মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। সে আগে মনে হতো যে একটা সময় আমি নিজের উপর খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম, আমার কাছে মনে হতো যে অ্যাক্টিংটা আমার দ্বারা হচ্ছে না। সো এরপর আমি অনেক ছবি দেখা শুরু করি, অনেক, মানে সেটা ইংলিশ হোক, সেটা হিন্দি হোক, বিভিন্ন সেটা type-এর। টার্কিশ হোক, হোয়াট এভার। সো এক একটা স্টেটে আবার অ্যাক্টিংয়ের প্যাটার্নটা এক এক রকম। আমাদের বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে অ্যাক্টিংয়ের প্যাটার্ন এক এক রকম, আবার হলিউডে একরকম, পাকিস্তানে একরকম, টার্কিশে একরকম, বা ইরানে একরকম, হ্যাঁ। অ্যাক্টিং তো অ্যাক্টিংই, বাট আসলে প্যাটার্নটার মধ্যে একটু কোথাও যেন একটা ডিফারেন্স আছে আর কি। সো অনেক ধরনের যদি হলিউডের ছবিগুলো দেখি তাহলে মনে হয় যে একটা সুপার হিরো ক্যারেক্টার করতে পারলে বোধহয় খুব ভালো লাগতো, মানে যখন যেটা দেখছি আর কি, যেটা আমাকে ভালো ইমপ্রেস লাগতো। করছে। তারপরে যখন কিনা সে ইন্ডিয়াতে এখন প্রচুর, আমরা নেটফ্লিক্সও দেখেছি বা অ্যামাজনও দেখেছি, বিভিন্ন সিরিজগুলোতে ক্যারেক্টারগুলো এত কি বলবো, মানে এত রিয়েলিস্টিক ক্যারেক্টার, খুবই লাইভলি, মানে খুবই লাইভলি। এবং আরেকটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, প্রত্যেকটা ক্যারেক্টারই মনে হয় যেন এখন আমাদের দেশে একটা ট্রেন্ড আছে না, ফার্স্ট ক্যারেক্টারকে মেইন ক্যারেক্টার। বাট আমরা যদি বাইরের দিকে তাকাই, বাইরের দেশের আমরা কাজগুলো দেখি, প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু ইম্পর্ট্যান্ট অনেক বেশি, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, এত মানে কি বল ডেলিভারেটলি ওরা অ্যাক্টিংটা করে, তখন মনে হয় যে এই সেই গল্পের এই ক্যারেক্টারটা হইতে পারলে আমার খুব ভালো লাগতো। সো বাট আমার যেটা জোন, আমি একটু আগেও বললাম, আমি খুবই লাইক একটা স্ট্রং একটা লাইক খুবই মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার করার খুব ইচ্ছা, এটা সিনেমাতে যদি কখনো সুযোগ হয় আমি অবশ্যই করতে চাইবো। যারা শিল্পী অথবা যারা ক্যামেরার সামনে কাজ করে, ক্যামেরার সামনে কিন্তু আমরা মানে ডিফারেন্ট ধরনের লাইফ দেখি, যেটা আমি বলছিলাম শুরুতে, যে বিভিন্ন ক্যারেক্টার প্লে করতে হয় এবং দর্শকদের কাছে সেটাই মনে হয় যে এটাই বোধহয় এই অ্যাক্টরের বা অ্যাক্ট্রেসের রিয়েল বিষয়। কিন্তু তার পেছনেও একটা জীবন আছে, ব্যক্তিগত জীবন। তো ব্যক্তিগত জীবন আসলে আমাদের প্রফেশনাল জীবনকে এনরিচ করবার জন্য অথবা ইন্সপায়ার করবার জন্য অথবা আমাদেরকে ভালো কাজ করবার জন্য কতটুকুন হেল্পফুল? 100% হেল্পফুল। আপনার পার্সোনাল লাইফ যদি হেলদি না হয় তাহলে তো আপনি আপনার প্রফেশনাল লাইফে ভালো করতে পারবেন না। ইনফ্যাক্ট ইউ ক্যান প্রিটেন্ড। আপনি আবার আপনার যদি পার্সোনাল লাইফে আপনি যদি খুব খারাপ হন, এই খারাপ বিষয়টা কিন্তু আপনার দেখবেন ক্যারেক্টারগুলোতে কোনো না কোনোভাবে উঠে আসবেই। আর আপনি যদি লাইক আপনার পার্সোনাল লাইফে ভালো থাকেন তাহলে এটাও আপনার কাজে খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করবে। সো ইউ ক্যান হাইড অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় যে পার্সোনাল লাইফটা হেলদি থাকাটা খুব জরুরি। ক্যামেরার সামনে বলে কথা না, আপনি যদি ব্যবসায়ী হন বা কর্পোরেট জায়গায় আপনি থাকেন, যে কোনো জায়গায় এটা খুবই জরুরি।
আচ্ছা, তো আমরা জানি যে আপনার জীবনে একটা মোটামুটি অ্যাক্সিডেন্ট আছে এবং সেটা আসলে কতখানি আপনার কাজে এফেক্ট ফেলেছিল? হ্যাঁ, ইফেক্ট তো ফেলবেই, এটা খুবই স্বাভাবিক। ওটাই আমি তো আসলে ওই সময় তো অনেকদিন দেশের বাইরে ছিলাম, প্লাস দেশে আসার পরও অলমোস্ট প্রায় 1 বছরের কাছাকাছি আমি কোনো কাজই করি নাই বলতে আসলে কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছিলাম না আর কি। তো এটাতে এফেক্ট ফেলার মতো একটা বিষয় ছিল। তো সামহাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অতটুকু আবার শক্তি ধারণ করার স্ট্রেংথটা দিয়েছেন আমাকে। সো আস্তে 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 আবার কাজ করা। তখন প্রথম এসে বোধহয় আমি ওই আলী সিনেমা করেছিলাম, যেটা রিলিজ হলো গত মাসে। আলী ছবিটাতে আমি কাজ করি এবং আলী ওয়াজ সাচ এ ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা আমি লাইফে কখনো কোনো ডিরেক্টর আমাকে এই ধরনের ক্যারেক্টারে অ্যাপ্রোচ করেনি। সো এটা আমার জন্য খুবই লোভনীয় একটা ক্যারেক্টার ছিল আর কি। কিন্তু তখন আপনি মোটামুটি মেন্টালি প্রিপেয়ার ছিলেন? মেন্টালি আসলে প্রিপেয়ার ছিলাম না, বাট সামহাউ আলী সিনেমার ডিরেক্টর যিনি বিপ্লব হায়দার, উনি আমাকে আসলে কনভিন্স করেছিলেন যে না তুমি কাজটা করলে তোমার ভালো লাগবে। তখন আমার মনে হলো যে না, অনেকদিন পর যেহেতু কাজ করবো এই ধরনের একটা গল্পেই কাজ করি। সো গল্প ক্যারেক্টারটাতে ইনভলভ হয়ে আসলে এটাও আমাকে অনেক হেল্প করে যে স্ট্রং মানে কাজে ব্যাক করার ক্ষেত্রে। সো আমি ক্যারেক্টারটাতে অনেক বেশি কনসেন্ট্রেট করি। 4-5 মাস 3-4 মাস বোধহয় আমি খালি ওই সিনেমা এবং ক্যারেক্টারটা নিয়েছিলাম। এন্ড দেন এভাবে আস্তে আস্তে আবার এবং সেটার একটা এফেক্ট আমরা স্ক্রিনে দেখেছি। এবং আলী নিয়ে যেহেতু অনেক কথা আপনি বলে ফেলেছেন ইতোমধ্যে, তারপর একটু জানতে চাই যে আলীর জন্য আসলে ভালোবাসা কতটুকু পেয়েছেন? অনেক অনেক ভালোবাসা পেয়েছি। ইভেন আমার যারা কলিগস আছেন, আমার ইন্ডাস্ট্রিরই সিনিয়র কলিগসরা বা আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসেন বা আমার কাজ দেখেন, যারা দেখেছেন, যারা দেখেননি, ইনফ্যাক্ট সবাই খুব প্রশংসা করেছেন আলীর। মানে আলী ক্যারেক্টারটার প্রশংসা করেছেন এবং আলী যে গল্পটা, এই গল্পটা আসলে মানে এই ধরনের গল্প আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমায় উঠে আসা উচিত। ভেরিয়েশন যত আমাদের সিনেমায় বাড়বে না, এটা আমার সিনেমার জন্যই তত ভালো। এবং তার থেকে আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে কমপ্লেইনটা অনেক দিন পর্যন্তই ছিল অনেকের মাঝে, যে পারিবারিক ছবি আসলে আসছে না, হলে গিয়ে দেখার মতন ছবি আসছে না, বেশি কমার্শিয়াল ছবি হয়ে যাচ্ছে, সবাই কমফোর্টেবল ফিল করছে না, মানে নানান এক্সকিউজের মধ্যে এই একটা এক্সকিউজও ছিল। সো আলী ছবিটা অনেকটা তেমনই একটা ছবি, অনেকেই ফ্যামিলি নিয়ে দেখেছে, ফ্যামিলি নিয়ে দেখার মতোই একটা ছবি। এটা খুবই সমসাময়িক মেসেজফুল একটা ছবি। আমরা সবসময় বলি না যে এই ছবিতে কোনো মেসেজ নেই বা কিছু, বাট ছবি কখনো মেসেজ দেওয়ার জন্য বানানো হয় না, ছবি বানানো হয় এন্টারটেইনমেন্টের জন্য। তারপরেও যদি এটার কোনো গল্প আপনার রিয়েল লাইফের সাথে মিলে যায় বা আমার সমসাময়িক বিষয়ের সাথে মিলে যায় এবং এটাতে এই ছবির মাধ্যমে যদি আমরা আমাদের সমাজকে ডিফারেন্ট কিছু দেখাতে পারি বা সমাজ যদি ডিফারেন্ট একটা লেসন নিতে পারে, সেটা হবে অ্যাডভান্টেজ বা পজিটিভ একটা দিক। আমরা তো গল্প করছি, গল্প চলবে, তার আগে আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড একটু করতে চাই। সো র্যাপিড ফায়ার রাউন্ডের নিয়ম সম্পর্কে বলার কিছু নেই, এটা সবাই ইতোমধ্যে জানে এবং এটা খুবই অবভিয়াস একটা বিষয় হয়ে গেছে। এখন আমরা বেশি না, অল্প কিছু প্রশ্ন করব। তো প্রথমে যেটা প্রশ্ন করতে চাই, অভিনেতা হিসেবে নিজেকে কত নাম্বার দেবেন আউট অফ 10? অভিনেতা হিসেবে নিজেকে 7 or 7.5। আচ্ছা, আর বাকি যতটুকুন আছে ততটুকুন আপনার কাছে কি মনে হয় কতদিন অ্যাচিভ করতে পারবেন? এটা আমার কাছে মনে হয় যে 2-3টা বা 3-4টা ভালো ক্যারেক্টার পেলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো শিল্পী হিসেবে কার সাথে কাজ করার এখনো পর্যন্ত আগ্রহ রয়েছে, কাজ করা হয়নি? এখন পর্যন্ত অনেকের সাথেই কাজ করা হয় নাই, বাট আমার জয়াপার সাথে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা আছে। আই রিয়েলি লাইক হার, মানে আমার কাছে মনে হয় যে উনি দুর্দান্ত একজন অভিনেত্রী। ওনার সাথে যে কোনো একটা দুর্দান্ত কাজ স্ক্রিন শেয়ার করার মানে ইচ্ছা আছে আমার। ইচ্ছা আছে এমন একটা ক্যারেক্টার যেটা প্লে করতে চান একবার হলেও? জানি না, একটা সুপারহিরো ক্যারেক্টার প্লে করার খুব ইচ্ছা আছে আমার। সুপারহিরো ক্যারেক্টার? হ্যাঁ। আচ্ছা, সমসাময়িক যাদের সাথে কাজ করছেন 3জন ফিমেল কো আর্টিস্ট যাদের অ্যাক্টিং আপনার খুব ভালো লাগে? নাম্বারে সাদিয়া ইমান, ওর অ্যাক্টিং আমার বেশ ভালো লাগে, মানে শি ইজ রিয়েলি গুড অ্যাক্টর, মানে খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে আয়শা বেশ ভালো করছে। এদিন আয়শা ইনফ্যাক্ট আমার একটা সিনেমার নায়িকাও ছিল, খুব ভালো অ্যাক্টিং করেছে ওখানে। আরেকজন 3 নম্বর যদি বলি সমসাময়িকের মতো, টিনি তো ভালো কাজ করছি, তো টিনির কথা বলা যায়। ছেলেদের মধ্যে 3জন এখন যারা কাজ করছে অ্যাক্টর, যারা আসলে বেশ ভালো করছে? পার্থ শেখ, ও খুব ভালো করছে, পার্থ ভালো অ্যাক্টর। তারপর শাশ্বতর রিসেন্ট আমি ছবি দেখেছি, চক্কর, মৌসুম ভাষাতে, ও খুব ভালো অ্যাক্টিং করছে মৌসুম ভাষাতে, একদম মানে মৌসুম ভাষাতে
মানে খুব হেড টু হেড অ্যাক্টিং করেছে, ভেরি ন্যাচারাল, টেক্কা দিয়ে করেছে, মানে একদম টেক্কা দিয়ে। আমার বেশ ভালো লেগেছে শাশ্বতের অ্যাক্টিং ওখানে। আর দুজন সৌম্য দিব্যর কথা তো বলতে হয়, ওরা তো টুইন, ওরা দুজনেই সেম আমার কাছে ট্যালেন্ট বিয়ার করে। হ্যাঁ, ওদের দুজনের কথা তো বলতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো যখন ফ্রি থাকেন অথবা কাজ না থাকে সেই সময়টা কিভাবে কাটান? ফ্রি থাকি বা কাজ না এরকম সময় খুব কম, মানে সময়টা ইন এ সেন্স হচ্ছে আমি যেটা হয় একটু লাইক আমি যদি যেদিন আমার ব্রেক থাকে ওদিন ফ্যামিলির অনেকগুলো কাজ আসলে মাথায় থাকে, আগে থেকেই সেট করে ফেলি যে সামহাও যদি আজকে যদি ফ্রি থাকি তাহলে এটা করবো ওটা করবো, যেটা হয় আর কি। সো আসলে একেবারে রিল্যাক্স হয়ে আজকে সারাদিন বসে আছি এরকম সময় খুব জানি না, মানে এরকম সময় আসলে হয় না। আর যদি সামহাও পেয়েও যাই তাহলে এটা পুরোপুরি ফ্যামিলিতে কাটে আর কি। এটা ইদার ফ্যামিলির সাথে বাচ্চার সাথে টাইম কাটাই অথবা আই ডোন্ট নো, মানে সামহাও এদিক ওদিক কাজ তো থাকেই, হয়ে যায় ফ্যামিলি নিয়ে আসলে বেশি ফোকাস থাকা হয়। আচ্ছা, আপনি কি আর্লি মর্নিং পারসন না লেট নাইট পারসন? ভেরি লেট নাইট পারসন। যদি অপশন থাকে যে ঘুরতে যাওয়ার অথবা বাসায় রেস্ট নেওয়ার? ইট ডিপেন্ডস, যদি দেখি যে না একটু লম্বা সময় আছে যে যাব ঘুরতে ফিরে আসারও টাইম আছে তাহলে ঠিক আছে। যদি এমন হয় যে না ভাই তাড়াতাড়ি যান গিয়ে চলে আসেন, নো নিড, আমি বাসায় ঘুমাবো। কজ আমি বাইরে গেলেও অনেক আছে না যে ও মাই গড আমার হাতে 5 দিন টাইম, 5 দিনের মধ্যে এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো। আই এম নট দ্যাট পারসন। আমি কোথাও গেলে খুব আরাম করে যেতে চাই, রিল্যাক্স হয়ে আমি যাব। আমার মন চাইলে আমি একটু ঘুমাবো, আমি উঠবো, আমি সাইট সিইং করবো, আমি ঘুরবো ফিরবো, বাট এটাও রিল্যাক্সের জায়গা থেকে যেতে হবে। এখন অনেক আছে না ট্রাভেল প্ল্যান করে যায় যে এই কদিনের মধ্যে এতগুলো জায়গা, আমার সারা দিনে 5টা জায়গা আমাকে ভিজিট করতে হবে, এটা আমার খুব বেশি টানে না। যেহেতু অনেক জায়গায় ঘোরা হয়েছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের কোন দর্শনীয় স্থানটা আপনার বেশি পছন্দের বা বেশি ভালো লেগেছে? বান্দরবান, পাহাড়, রাঙ্গামাটি, বান্দরবান পাহাড়, মানে ইটস মানে আমি লাইক এটা পুরো একটা আমার কাছে মনে হয় যে এখনো ওই জায়গাটা আমাদের কাছে আনডিসকভার্ড রয়ে গেছে। অনেক অনেক জায়গা আছে মানে পুরো পার্বত্য চট্টগ্রামে যে জায়গাটা মানে আমাদের জন্য খুবই প্রেশিয়াস হতে পারে আর কি। হ্যাঁ, আমার মনে হয় সেটা না হয় বেটার, কারণ আমরা বাঙালিরা আসলে কোন একটা জায়গা পেলে সেটাকে এমন ভাবে ঘষে ঘষে নষ্ট করি। এটা তো ট্রু, বাট আরেকটা জিনিসও হতে হবে যে মানে লাইক আপনি যেটা বললেন 100% রাইট, আমরা তাই আসলে জায়গাগুলো নষ্ট করে ফেলি, দ্যাটস ট্রু। কিন্তু দিন শেষে নিজেদের জায়গা তো, আমরা যদি আমাদের দেশের জায়গাগুলো ঘুরতে না পারি, দেখেন সবাই এদিক ওদিক বিভিন্ন দেশে চলে যাচ্ছে। হ্যাঁ, সো নিজেদের জায়গায় আমি ডিসকভার করতে পারলাম না, তাহলে তো আসলে কষ্টের। আমার কাছে আরেকটা কষ্টের জায়গা হচ্ছে এই জায়গাগুলো না জাস্ট খুবই অবহেলিতভাবেই যুগের পর যুগ পড়ে আছে। এইসব জায়গাগুলো যদি প্রপারভাবে আমরা প্যাট্রোনাইজ করতে পারতাম, তাহলে ট্যুরিস্ট যদি একটা পোর্শন আমি আনতে পারতাম আমার দেশে, শ্রীলঙ্কা যেটা করে আর কি, ওরা তো ওদের যেহেতু এটা একটা ট্যুরিস্ট বেস কান্ট্রি, ওরা দেখেন হ্যাঁ ন্যাচারাল বিউটি দিয়ে ওরা এখন ওদের অর্থনীতিকে অনেক স্ট্রং করে ফেলেছে। বাট আমাদের এই পর্যটনের জায়গা নিয়ে আমাদের কোনো কনসেন্ট্রেশনই নাই। হ্যাঁ, এটা আমার খুব কষ্টের জায়গা। আর যা একটু বেসরকারি উদ্যোগে আছে ওই সব জায়গায় আসলে বিভিন্ন রিসোর্ট এত এক্সপেন্সিভ, কম তো কম, এত এক্সপেন্সিভ যেই টাকা দিয়ে আপনি আসলে খুব ইজিলি দেখা যায় যে পাশের দেশ ঘুরে আসতে পারেন, নেপাল ঘুরে আসতে পারেন। বা তখন মনে হয় যে আমি কেন এক রাতের জন্য এত টাকা দিব। হ্যাঁ, সবার মানে আসে না, ট্যুরিজমটা আসলে এমন একটা জায়গায় আসা উচিত যাতে যে কোনো ক্লাসের মানুষ জিনিসটাকে অ্যাফোর্ড করতে পারে। স্পেশালি আমরা যারা আসলে দেশের ভেতরেই যারা চাই যে একটু ঘুরে ফিরে আসতে, আমাদের জন্য যেন অ্যাফোর্ডেবল হয় একটু। সেটা না হলে তো হলো না, একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষই আসলে ওইসব রিসোর্টে গিয়ে অ্যাফোর্ড করতে পারবে, একটা সাধারণ মানুষ আসলে পারবে না। হ্যাঁ, তো এটা আসলে খুব আমার কাছে খুবই কষ্টের মনে হয় যে না এটা কেন হবে। আর তাছাড়া এমনিতে তো সুযোগ সুবিধা নাই, সো এই কারণে মনে হয় যে অনেক অনেক জায়গা আছে। পাহাড় আমার ভালো লাগে বলে বান্দরবনের কথা বললাম, ইনফ্যাক্ট অনেক জায়গা দেশের বাইরে এমন কোন জায়গা যেটা আপনার আসলে খুব ভালো লেগেছে? থাকে না অনেক জায়গায় ঘুরতে গেলেও কোনো একটা জায়গা মনে হয় যে না খুব কাছের, বা এই জায়গাটা যদি আরেকবার যেতে পারি। কাছের বিষয়টা না, বাট অসম্ভব ভালো লেগেছে যদি বলি, বা আমি অস্ট্রেলিয়া গিয়েছিলাম। ইটস সাচ এ বিউটিফুল কান্ট্রি, মানে এত সুন্দর সুন্দর জায়গা, মানে এত সুন্দর সুন্দর বিচ। অবাক করা বিষয়, ওখানে কোনো মানুষ নাই এইসব বিচে, পশু পাখি। আমাদের লাইক আমাদের এক দিয়াবাড়ির লেকের পারে যে পরিমাণ হাজার হাজার মানুষ, আমাদের তো অপশন নাই ভাই, আমাদের তো ঘুরতে যাওয়ার জায়গা নেই। বিচে কোনো নোংরা নাই, কোনো মানুষ নেই। আমার ভাইয়া ওখানে থাকেন, আমি জিজ্ঞেস করলাম ভাইয়া মানুষ কই, এরা কখন আসে? আমি অফ ডে বেরোলাম, মানুষ নাই। আমি উইকডেতে বেরোলাম, মানুষ নাই। ভাই মানুষটা তাহলে কোথায়? ওরা কি এখানে এতই জায়গা, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় চলে যায় এবং ওরা নির্দিষ্ট টাইমে আসে। এখানে ট্যুরিজমকে ওভাবে অ্যাপ্রিসিয়েট করা হয় না যাতে বাইরের মানুষ এসে নোংরা না করে, এদের দেশকে অনেক ভালোবাসে। দ্যাটস ওয়াই জায়গাগুলো খালি খালি। আমি বললাম ও ওয়াও,
মানে এত ন্যাচারাল মানুষ কম ছিল বলেই ভালো লেগেছে, আদারওয়াইজ কক্সবাজারই ভালো লাগতো। আচ্ছা, আমাদের র্যাপিড ফায়ার আমরা শেষ করি। র্যাপিড ফায়ার অ্যাকচুয়ালি হয়নি আসলে, আমি প্রশ্ন করেছি র্যাপিডলি, বাট আপনি ফায়ার করতে পারেননি। ও সরি, আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, যেহেতু ক্যামেরার সামনে কাজ করতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়, অনেক কনসার্ন থাকতে হয় সবকিছু নিয়ে, একটু জানতে চাই যে খাওয়া দাওয়া নিশ্চয়ই কন্ট্রোল করা হয় নাকি আপনি খুব ফুডি? আমি ফুডি না, মানে বাট আমি খুব মেনটেন করি বিষয়টা তা না, বাট আমি বিল্ট ইন ফুডি না, মানে আমার খুব যে ওয়াও এটা খেতে হবে ওইটা খেতে হবে বিষয়টা সেটা না আমার দেখলে একদম ছাপিয়ে পড়া যে না। হ্যাঁ, সেটা একেবারেই না। হ্যাঁ, একটু যখন নিজের বাড়িতে যাই, আব্বা আম্মা তো ওখানে থাকেন, চিটং গেলে তখন হচ্ছে একটু লাইক একটু হচ্ছে তখন একেবারে নিয়মের বাইরে গিয়ে অনেক খাওয়া হয়, এটা খেতেই হবে আপনি, সেটা শুধু আমার আম্মাকে কনভিন্স করার জন্য আর কি, নাহলে আম্মা খুব কষ্ট পায়। আচ্ছা, এমনিতে ফিট থাকার জন্য অথবা মেইনটেইন করার জন্য আসলে কি কি করা হয়? যেটা বললাম, আমার খুব বদ অভ্যাস আছে যে আমি আসলে একটু লেট ঘুমাই। এটা হচ্ছে প্রথমত ফিট থাকার জন্য এটা খুবই বাজে একটা অভ্যাস, মানে এটা কোনোভাবে অ্যালাউড না, এটা আমি জানি, বাট তারপরও হয় না, হয়ে যায় আমার আর কি। আমি চেষ্টা করি এটাকে ওভারকাম করতে। আর যেটা হচ্ছে আমি একটু যখন শুটিংয়ে থাকি আমি প্রচুর পরিমাণে পানি খাই, আমি শুটিংয়ে কিছু চাই না, হাইড্রেট থাকার চেষ্টা করি। হ্যাঁ, জাস্ট পানিটা খাই অনেক বেশি। আর যেটা হচ্ছে আমি লাইক অনেক বেশি জাঙ্ক ফুড খাই না আসলে। আমরা যেটা করতে পারি আগে থেকে বলতে হয়ে গেছে আসলে, হয় না আপনি যখন কিনা একটা জিনিস ট্রাই করবেন, ট্রাই করতে করতে এটা প্র্যাকটিসে চলে আসবে, তখন ওটা ভালো লাগবে না। তো একটা সময় হয়তো অনেক জাঙ্ক ফুড খেতাম, সেটা অনেক আগে, প্রায় 7-8 বছর আগে হয়তো। এরপর থেকে অনেক বেশি জাঙ্ক ফুড যে খেতে হবে বা খাই বিষয়টা তা না, হয়তো কালে ভদ্রে একদিন হঠাৎ করে ফ্রেন্ডসদের সাথে বা কোনো একটা প্রোগ্রামে এটা হতেই পারে। ক্রেভ হয় এমন না, জাস্ট ক্রেভ হয় না, হ্যাঁ সেটা ক্রেভিং আমার যে ও মাই গড এখন আমার এটা খেতেই হবে, ওরকম কোনো ক্রেভিং আমার নাই। খুবই ডিসেন্ট একটা জায়গায় আমি খাবারটা মেনটেন করি। আর কাজের সময় বা বিভিন্ন সময় সবসময় যে আপনি যেহেতু আপনি মানে বডি বিল্ডার না বা ফিটনেস নিয়ে কাজ করেন না, যারা ফিটনেস নিয়ে কাজ করে তারা তো সবসময় ক্যারি করে ফুডটা, যেহেতু আমাদের ওইটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, তখন চেষ্টা করি হচ্ছে মানে যেটা খেলে একদম সর্বনিম্ন লস হবে ওইটা খাওয়ার, কম লস হবে ওইটা খাওয়ার, মিনিমাম লস যেটা সেটা মেইনটেইন করার চেষ্টা করি। আচ্ছা, এটাই হচ্ছে ফিটনেসের রহস্য। আমি জানি মানে কারণ সবাই সাধারণ মানুষ তো আসলে, আমরা যারা নরমাল লাইফ লিড করি সবাই বলে ভাই আপনি কি করেন, ভাই আমি কি করি সেটা না, আপনি কি করতে পারবেন ওইটা দেখেন। সে ফর এক্সাম্পল আপনার যদি শরীর মেনটেন করতে ইচ্ছা করে, আপনি রাতে ভাতটা না খান, শাকসবজি খান, অন্য কিছু খান, না এগুলো কথা বাঙালি পছন্দ করবে না। হ্যাঁ, যদি আপনি জিম না করেন তাহলে একটু হাঁটতে চেষ্টা করেন, মানে বডিটাকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন, তো সেটা অটোই আপনাকে হেল্প করবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমি সবসময় বলি যে আপনাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, আপনাদের ভালোবাসায় আমি এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি সামনেও আমাকে ভালোবেসে যাবেন। আমার ফেসবুক পেজ ওপেন আছে আপনাদের জন্য, যে কোনো সময় যদি যে কোনো লাইক অ্যাপ্রিসিয়েশন হোক, দোষ হোক, ত্রুটি হোক, সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আপনাদের সাপোর্টে আমি সামনে আরও এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আরও একবার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং লাইফ ইন বিউটি এবং এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন এবং অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।